মজার ব্যাপার হলো এই যে এত বড় গোলাকৃতি একটা স্ট্রাকচার, এর ভিতরে কিন্তু কোনো পিলার নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 25শে জানুয়ারি 2026 আর আমি দাঁড়িয়ে আছি বিহারের রাজধানী পাটনাতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো পাটনা শহর, মানে কলকাতা থেকে সহজে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, একদিন পাটনাতে সারাদিন কি কি দেখবেন, কোথায় খাবেন, খরচ কত পড়বে, সব মিলিয়ে দুর্দান্ত একটা বাজেট উইকেন্ড ট্রিপ প্ল্যান। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় আমাদের চ্যানেলে নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাহলে চলুন ঝটপট দেরি না করে শুরু করে ফেলি আজকে পাটনা বেড়ানোর গল্প। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, এটা করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করা যাক পাটনার গল্প। 24শে জানুয়ারি 2026 আমাদের পাটনা ভ্রমণের গল্প শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। 24শে জানুয়ারি, এখন সময় ঠিক রাত 8:05। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে আর উঠে পড়েছি কলকাতা স্টেশন থেকে 13127 কলকাতা পাটনা গরিব রথ এক্সপ্রেস, যেটা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোর 5:23 পৌঁছয় পাটনা স্টেশনে। মানে আজকে আমরা যাচ্ছি এখান থেকে সোজা বিহারের রাজধানী পাটনাতে, এবং যেতে আমাদের সময় লাগবে ওই 9 ঘন্টা 18 মিনিট মতন। এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা রাজগীরও গেছিলাম এবং তখন আমরা বখতিয়ারপুর স্টেশনে নেমেছিলাম। আমরা আজকে এই ট্রেনটা পুরোটা কভার করব, আর যখন পাটনায় আমরা গিয়ে পৌঁছবো এই ভিডিওতে কিন্তু সেই পাটনায় গিয়ে পৌঁছানো এবং সেখানে সারাদিন ঘুরে বেড়ানো সব কিছুই থাকবে। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বলতে বলতে ট্রেন ছেড়ে দিল, ঠিক 8:05 ছাড়ার টাইম, 8:06 ছেড়েছে। আশা করছি একদম ঠিকঠাক সময়ে গিয়ে পৌঁছে যাব। আর এই কলকাতা থেকে পাটনার মধ্যে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে এবং ভীষণ ইন্টারেস্টিং একটা রুট দিয়ে যায় এই ট্রেনটা। মানে আমরা কিন্তু মধুপুর, যোশীডি, ঝাঝা, কিউল, মোকামা এই সবগুলো স্টেশন ক্রস করে যাব। তো চলুন আর একটা নতুন জার্নি, আর একটা নতুন গল্প শুরু করা যাক। বাই বাই কলকাতা ফর 2 days। ডিনার করতে বসে গেছি। ট্রেন এখন দমদম ছাড়িয়ে খানিকটা দূর এগিয়েছে, আর আমরা দেরি করব না, যেহেতু ভোরবেলা নামা, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর আজকের ডিনারটা কিন্তু দারুণ সুন্দর। আগে খাই তারপর বলছি। আজকের ডিনারে কেন বললাম দারুণ সুন্দর, আমি আউধ 1590 থেকে অর্ডার করেছিলাম অনলাইনে, আর নিয়েছি বাটার তন্দুরি রুটি আর একটা মালাই চিকেন। এত অপূর্ব সুন্দর করেছে মালাই চিকেনটা, মানে দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম। আর তন্দুরি রুটি হচ্ছে এইরকম, মানে হাফ করে কেটে দিয়েছে, এটা হাফ এরকম আছে। একটা তন্দুরি রুটি নিয়েছে 60 টাকা, আর মালাই চিকেনটা সম্ভবত 380 এরকম কিছু একটা নিয়েছে। ভীষণ সুন্দর। জমিয়ে ডিনার করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল পাটনা স্টেশনে নেমে। ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই শুভরাত্রি। ঘড়িতে এখন সময় ঠিক 5:50, মানে ভোর 5:50। আমাদের ট্রেন পাটনা জাংশনে এসে দাঁড়িয়েছিল 5:45।
ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন। পাটনা জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল। আর এখানে নেমে দেখছি এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ফিল লাইক 13। এখন আমরা স্টেশনের বাইরে যাব, জানি না কোন স্টেশন থেকে বাইরে বেরোতে হয়, জিজ্ঞেস করব। এখানে দোকান আছে, একটু চাটা খাবো, খেয়ে তারপরে বাইরে যাব। আর এখানে কিন্তু হোটেল সেভাবে বুক করে আসিনি, ওই 2-1টা হোটেলের সাথে কথা বলে রেখেছি, ওই দিকটাতে যাব, গিয়ে দেখব। সবটাই থাকবে এই ভিডিওতে, সেজন্য ভিডিওটা দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় হয়েছে 6টা 30, মানে আমরা স্টেশনে দাঁড়িয়ে অনেকগুলো জায়গায় ফোন টোন করলাম, অনেকগুলো হোটেলে ফোন করলাম, করে একদম স্টেশনের কাছাকাছি হোটেলে থাকাই মানে যুক্তিযুক্ত হবে এটা ভাবলাম। পিছনে দেখতে পাচ্ছেন পাটনা জাংশনটা বিরাট বড় আর খুব সুন্দর করে সাজানো স্টেশন, বিহারের রাজধানী শহরের স্টেশন। এবং এখানে কিন্তু স্টেশনের বাইরে বিহারের সমস্ত যে উল্লেখযোগ্য জায়গাগুলো রয়েছে সেগুলোকে মেনশন করা রয়েছে। আর ঠিক স্টেশনের উল্টো দিকেই রয়েছে পাটনার বিখ্যাত মহাবীর মন্দির। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই মহাবীর মন্দির আর পাটনা জাংশনের মাঝখানে। আর ঠিক এই পজিশনে কিন্তু প্রচুর 4 হুইলার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নর্মাল 4 হুইলার বুক করেও আপনারা হোটেলে যেতে পারেন, অথবা ওলা উবেরেরও ব্যবস্থা রয়েছে, তো সেটা বুক করেও আপনারা চলে যেতে পারেন আপনাদের নির্দিষ্ট হোটেলে। পাটনা জাংশন থেকে 500 মিটার দূরে পায়ে হেঁটে এখন আমরা চলে এসেছি এখানের আর একটা হোটেল অভ্যাংশ ইনে। বেশ কয়েকটা হোটেল দেখতে দেখতেই আমরা এখানে এলাম, সেজন্য একটু দেরিও হয়েছে, এখন 7টা 10 বেজে গেছে। তো আমরা মানে ডিসাইড করলাম যে এখানে চেক ইন করেই যাই, কারণ দেরি করে লাভ নেই। সব হোটেলগুলোই মোটামুটি কাছাকাছি লাগছে, মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু ভেতরে ঢুকে একটু মেনটেনেন্সের অভাব চোখে পড়ছে। যাই হোক, এইখানে রুমটা মোটামুটি বাজেটে পেলাম, সেজন্য এখানে চেক ইন করে গেলাম, দেরি করলাম না। চলুন হোটেলের ভেতরে গিয়ে রুমটা আপনাদেরকে দেখিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে আজকেই বেরোবো পুরো পাটনা শহর ঘুরে দেখতে। দাঁড়িয়ে আছি এই হোটেলে, আমার রুম নাম্বার 306-এ 3rd ফ্লোরে এই রুমটা রয়েছে। একটা সাইডের দিকে রুম মোটামুটি স্পেসিয়াস, কিন্তু আলাদা করে দেখানোর মতো কিছু নেই। এই একটা বেড আর এইরকম ওদিকে ড্রেসিং টেবিল, এদিকে বসার জায়গা, এদিকে একটা সাইড টেবিল চেয়ার, এইরকম একটা ব্যাপার। আর এখানে ঢুকে এখানে ওই জিনিসপত্র রাখার জন্য কিছু একটা আছে, এটা আর খুলছি না, মোটামুটি খোলা যাচ্ছে না অ্যাকচুয়ালি। মোটামুটি এইখানকার হোটেলগুলো দেখে আমি যা বুঝলাম, এদের সবারই অবস্থা বাইরে থেকে দেখতে দারুণ, ভেতরে ঢুকলেই খুব করুণ। আর এইখানের যে বাথরুমটা সেটা হচ্ছে এই যে এইদিকে অ্যাটাচ বাথরুম, একেবারেই মানে ছোট, খুব একটা বড় না। বাথরুমে গিজার রয়েছে, কিন্তু কোথাও থেকে একটা ফোঁটা ফোঁটা কেটে জল পড়ছে, তার আওয়াজও পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি বাথরুম। ওয়াইফাই রয়েছে, এসি গিজার রয়েছে, কিন্তু ওই আর কি মানে ঝাঁ চকচকে যে ব্যাপারটা, বা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার কিন্তু কেমনই একটা যেন সেই পুরনো পুরনো একটা ব্যাপার রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই হোটেলের এই রুমের আমাদের ভাড়া পড়েছে 1200 টাকা, মানে এসি নন এসি একই ভাড়া এখানে। নন এসি নিলে হয়তো, মানে নন এসি রুম নিলে হয়তো আরেকটু কম পড়তো, এটাতে যেহেতু এসি গিজার আছে, একটু বেটার রুম কোয়ালিটি, সেজন্য 1200 টাকা আমার মনে হয় যে একদিনের জন্য এটা ঠিক আছে। সেজন্য আর আমরা খুঁজলাম না, খুঁজলে হয়তো এর থেকে ভালো হোটেল পেয়ে যেতাম, তাতে মোটামুটি ওই 2200 টাকা ভাড়া পড়তো। আমরা আর খুঁজলাম না, এখানেই চেক ইন করে গেছি। আপনাদের যদি মনে হয় এখানে আসবেন, তাহলে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনারা চলে আসতে পারেন, না হলে এখানে এসে আপনারা আমার মতো দেখে শুনে বুঝে হোটেল নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 9টা 40 মিনিট। আমরা এখান থেকে যাচ্ছি 2.4 কিলোমিটার দূরে গোলঘরের দিকে। গোলঘর তো এখানকার মানে পাটনার বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু প্রথমে আমাদের যেটা করতে হবে একটু ব্রেকফাস্ট করতে হবে, তো ওইখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। এখানে কাছাকাছি খুব একটা ভালো ব্রেকফাস্টের দোকান পাচ্ছি না, তো চলুন এখন একটা রানিং টোটো নিয়ে নিয়েছি, এখানে 80 টাকা দিয়ে এখন যাচ্ছি গোলঘরের দিকে। আমরা এখন যাচ্ছি পাটনার বিখ্যাত গান্ধী ময়দানের পাশ থেকে, গান্ধী ময়দানের গেট নাম্বার 1-এর পাশ থেকে যাচ্ছি। আর এই দিক থেকে সোজা খানিকটা চলে গেলেই কিন্তু এখানেই রয়েছে গান্ধী সংগ্রহালয়। এদিকে বাঁদিকে রয়েছে সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। এখানে একটা বড় প্যারেড বেরিয়েছে, আমার মনে হয় কালকে 26শে জানুয়ারি, যেহেতু ওই কারণেই এটা বেরিয়েছে। কিন্তু রাস্তাঘাট বেশ সাজানো গোছানো বাবা। ওইদিকে আবার কি একটা বিয়ের মতো আসছে, মানে বিয়ের প্যারেড নাকি, নাচ গান হচ্ছে বিরাট। যেটা বলছিলাম, একটুখানি এগিয়ে আসলেই ডান দিকে রয়েছে এই গান্ধী মিউজিয়াম।
চাইলে আপনারা এই গান্ধী মিউজিয়াম কিন্তু দেখে নিতে পারেন। আর এই গান্ধী মিউজিয়াম দেখা মানেই এই যে রাস্তায় আমরা উঠলাম, এটা হচ্ছে দানাপুর বাঁকিপুর রোড। এখান থেকে মাত্র 300 মিটার এগিয়ে গেলেই কিন্তু গোলঘরে আমরা পৌঁছে যাব। মানে সেদিক থেকে বলতে গেলে আমরা কিন্তু গোলঘরের একদম কাছেই রয়েছি। একদম সকালবেলায় আমরা চলে এসেছি পাটনার অন্যতম আইকনিক হেরিটেজ স্পট এই গোলঘরে। আমার পিছনেই রয়েছে সেই গোলঘর। অনেক দিন অনেক জায়গায় এর ছবি দেখেছি। একদম গোলাকৃতির শেপের এই গোলঘর কিন্তু তৈরি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এবং তৈরি করিয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কারণ 1770 সালে বাংলা, বিহার, পাটনা এই সমস্ত জায়গাগুলিতে খুব দুর্ভিক্ষ দেখা দেয় এবং তখন ব্রিটিশরা বুঝতে পারেন যে এমন একটা জায়গা করা দরকার যেখানে খাদ্যশস্যকে স্টোর করে রাখা যায়, এবং সেই স্টোর করে রাখবার জন্যই কিন্তু তারপরে 1786 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস এই গোলঘর তৈরি করেন, যেটার উচ্চতা প্রায় 29 মিটার। আর এই গোলঘরের ঠিক পাশ থেকে একটা পেঁচানো সিঁড়ি রয়েছে। এই সিঁড়িটা দিয়ে যদি আপনি ওপরের দিকে চলে যান, ওপর থেকে কিন্তু একদিকে আপনি যেমন গান্ধী ময়দান, আর একদিকে গঙ্গা নদী এবং পাটনা শহরের দারুণ সুন্দর একটা ভিউ পাবেন। তবে দুর্ভাগ্যবশত এই সিঁড়ির ওপরে আর এখন উঠতে দেওয়া হয় না। এখানে টোটাল 145টা সিঁড়ি রয়েছে। আর এই পুরো গোলঘর চত্বরটা হচ্ছে এই রকম। এই চত্বরে ঢোকার জন্য 10 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিটের জন্য অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এখানে পুরো এরিয়াতে একটা মানে সাজানো পার্ক মতো করে দেওয়া রয়েছে। এই জায়গাতে সময় কাটাতেও ভালো লাগবে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সামনে, 145খানা সিঁড়ি, যেটা দিয়ে আপনি একেবারে ওপরের দিকে চলে যেতে পারবেন। মজার ব্যাপার হলো এই যে এত বড় গোলাকৃতি একটা স্ট্রাকচার, এর ভিতরে কিন্তু কোনো পিলার নেই এবং অ্যাকচুয়ালি এটা তো একটা শস্যাগার হিসাবেই তৈরি করা হয়েছিল। তবে মানে মিস্ত্রি বা কারিগরদের ভুলের জন্য দরজাটি ভেতর দিকে খোলার ব্যবস্থা করা হয়। এবার দরজা ভেতরের দিকে খোলার ব্যবস্থা থাকার কারণে যখন পুরো শস্যাগার ভর্তি হয়ে যেত, দরজাটি আর খোলা যেত না। সেই জন্য এই শস্যাগারকে পুরোপুরিভাবে কিন্তু ব্যবহার করাও যায়নি। তবে বর্তমানে এটি এই পাটনার অন্যতম একটা প্রধান হেরিটেজ স্পট। আপনারা যদি পাটনা বেড়াতে আসেন তাহলে অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকায় এই গোলঘরকে রাখবেন। আচ্ছা, এখন আমরা গোলঘর থেকে বেরিয়ে একটা লোকাল অটো নিয়েছি। লোকাল মানে শেয়ার অটো আর কি, এই রুটে যাচ্ছিল। তো এই অটো করে এখন আমরা যাচ্ছি বিহার মিউজিয়ামের দিকে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো মিউজিয়াম রয়েছে, একটা হচ্ছে পাটনা মিউজিয়াম, যেটা ওল্ড পাটনা মিউজিয়াম, আর একটা হচ্ছে বিহার মিউজিয়াম। তো দুটোর মধ্যে বিহার মিউজিয়ামটাই ভালো, এখানকার মানে স্থানীয় লোকেরা বললেন, তার কারণ ওটা নতুন হয়েছে, সাজানো গোছানো। তো সেজন্য আমরা ভাবলাম যে বিহার মিউজিয়ামের দিকটাতেই যাই। এই হলো বিহার মিউজিয়াম। আমরা বিহার মিউজিয়ামের সামনেই চলে এসেছি, কিন্তু আমাদের যেহেতু খিদে পেয়েছে, মিউজিয়ামে ঢুকলে তো টাইম লাগবে, তাই আমরা একটু খাবার দোকান খুঁজছি। খাবারটা খেয়ে তারপরে ঢুকবো। খাবার দোকান খুঁজতে খুঁজতে আমরা প্রায় আরও অনেকটা এগিয়ে এলাম বিহার মিউজিয়াম থেকে। তাই জন্য ভাবছি যে এই দিকে কাছাকাছি পাটনা জু আছে, পাটনা জুটা রয়েছে, তো আমরা জু দেখে নিয়ে তারপরে আবার বিহার মিউজিয়ামের দিকে যাব। ও আচ্ছা, এইদিকে সিএম হাউস, মন্ত্রণালয়, এইগুলো সব এইদিকে রয়েছে। প্রচুর ব্রিজ আর ফ্লাইওভার রয়েছে কানেক্টিভিটির জন্য, দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এটা ডাইরেক্ট সিএম হাউসে যাওয়ার জন্য। রাস্তায় কিন্তু ওয়াল পেন্টিং প্রচুর রয়েছে, দেওয়ালে চারিদিকে নানান রকম ঐতিহাসিক এবং ন্যাচারাল পেন্টিং করা রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। বিহারের পাটনা কিন্তু সেই চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্র, সেখান থেকেই পাটনা। এর ইতিহাস অনেক স্ট্রং, এখানে ঐতিহাসিক জায়গা অনেক রয়েছে। ঘুরে দেখলে পাটনায় কিন্তু একদিন কম পড়ে যাবে, এত জিনিসপত্র রয়েছে। এই হনুমান মন্দিরের পাশেই অনেকগুলো দোকান রয়েছে, এইখানেই আমরা একটু কিছু খেয়ে নিই। অবশেষে হনুমান মন্দিরের পাশে এই খাস্তা কচুরি দিয়ে ব্রেকফাস্ট করছি এখন। এর সাথে একটা স্পেশাল জিনিস নিয়েছি, এটা হচ্ছে এটাকে বলে সেভ উনিয়া দহি, মানে লাড্ডুর যে দরবেশের যে জিনিস মিষ্টি, তার সাথে ঝুড়ি ভাজা, তার উপরে টক দই। এটা খেয়ে দেখি কেমন।
আরে ইউনিক জিনিস। হেভি খেতে, টক ঝাল মিষ্টি একটা দারুণ টেস্ট এসছে। এইটার টেস্ট অত ভালো না, এইটাই ভালো লাগছে, ওই সেই ধনিয়া দহিটা। ये प्लेट कितने का है? 45। আচ্ছা, ওটা 45 টাকা। আর ইয়ে 40 24, আচ্ছা 24। অনেক কিছু পাওয়া যায় এই দোকানে, মিষ্টির পরিমাণটাই বেশি। নোনতা বলতে এই কচুরিটাই রয়েছে, তবে কচুরির থেকে ওইটা বেশি ভালো। সবাই খাচ্ছে দেখে ওটা নিলাম, ভালোই হয়েছে। চা খাচ্ছি এখন। যে দোকানে খাওয়া দাওয়া করলাম ঠিক তার পাশেই রয়েছে পঞ্চরূপী হনুমান মন্দির। হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু সুন্দর ফুলের ব্যবস্থা রয়েছে, এছাড়াও ভালো ভালো সুন্দর সাজানো ফুলের বোকে রয়েছে। আর এই হচ্ছে হনুমান মন্দিরের বাইরেটা, বাইরে কিন্তু দেওয়ালের গায়ে দারুণ সুন্দর ভাস্কর্য এবং দারুণ সুন্দর দেওয়াল মানে খোদাই করে একদম মূর্তি রয়েছে। আর এই হচ্ছে মন্দিরে ভেতরে যাওয়ার প্রবেশ পথ। এই যে এই হচ্ছে হনুমান মন্দিরের ভিতরটা, ভীষণ সুন্দর একটা হনুমানের মূর্তি, বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন হনুমানজি, সেই রকম একটা মূর্তি রয়েছে। খুব সুন্দর মন্দিরের ভিতরের পরিবেশ। এখানে কিন্তু অনেক মানুষ আসছেন, লোকাল মানুষদের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র। আরতির জন্য এখানে কিন্তু ঢাক রয়েছে। আর এই যে হনুমান মন্দিরের একদম পাশেই তার লাগোয়া এই হচ্ছে শিব মন্দির, সুন্দর শিবলিঙ্গ রয়েছে। এই হলো চারপাশটা। আমরা চলে এসেছি পাটনা জুয়ের একদম কাছে। পাটনা জুয়ে ঢোকার আগে দেখছি এখানেও কিন্তু খুব সুন্দর ব্রেকফাস্টের জায়গা রয়েছে, যেখানে বিহারের বিখ্যাত লিট্টি চোখা বিক্রি হচ্ছে, তার সাথে রয়েছে ওখানে বড়া পাও না ছোলে বাটুরে, ছোলে বাটুরে, আর এখানে রয়েছে লিট্টি চোখা। এই হচ্ছে পাটনা জুয়ে প্রবেশ করবার একদম এন্ট্রি গেট। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে সঞ্জয় গান্ধী জৈবিক উদ্যান। আর এন্ট্রি গেটে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন রয়েছেন। আজকে যেহেতু রবিবার ছুটির দিন, আর কালকে আবার 26শে জানুয়ারি, সেজন্য কিন্তু বেশ একটা ছুটির মরশুম, পিকনিক মরশুম, প্রচুর মানুষ এসেছেন। ওই কারণে এই সময়টাই তো চিড়িয়াখানায় ঘোরার আদর্শ টাইম। টিকিট কেটে নিলাম জুয়ের টিকিট কাউন্টার থেকে। এখানে 50 টাকা করে মাথা পিছু টিকিট পড়লো। আর এখানে কিন্তু কলেজ স্টুডেন্টদের জন্য 30 টাকা এবং স্কুল স্টুডেন্টদের জন্য মাথা পিছু 10 টাকা করে ভাড়া। এছাড়া 9 বছর পর্যন্ত শিশুদের জন্য ভাড়া হচ্ছে মাথা পিছু 20 টাকা করে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যদি তার উচ্চতা 4 ফুট 6 ইঞ্চির উপরে হয় তাহলে কিন্তু তাকে প্রাপ্তবয়স্কের সমান ভাড়াই দিতে হবে। আর এক্সট্রা কোনো চার্জ লাগলো না টিকিট কাউন্টারে। এবার চলুন ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কীরকম। চিড়িয়াখানা মানেই আলাদা একটা এক্সাইটমেন্ট। আচ্ছা, ভেতরে চলে এসেছি। ভেতরে আসার আগে আরও কয়েকটা ঘটনা ঘটেছে, সেটা বলে দিই। আমাদের ভিডিও ক্যামেরার জন্য কিন্তু টিকিট করতে হয়েছে, তার জন্য আমাদের টিকিট মূল্য পড়েছে 100 টাকা। আর স্টিল ক্যামেরা এবং আমাদের কাছে যে ব্যাগ ছিল সেটা এখানেই পাশে ক্লোক রুম রয়েছে, ক্লোক রুমে রেখে দিয়েছি। দুটো ব্যাগের জন্য 10-20 টাকা পড়েছে, মানে দুটো ব্যাগ ওখানে জমা থাকলো। ওনারা টোকেন দিয়ে দিয়েছেন, বেরোনোর সময় ওখান থেকে টোকেন দেখিয়ে আবার আমরা ব্যাগগুলো নিয়ে নেব। আর এখানে কিন্তু এমনি নর্মাল যে প্লাস্টিকের বোতল, সেই বোতল নিয়ে কাউকে ঢুকতে দিচ্ছেন না। বোতল হাতে থাকলে সেটা ফেলে দিচ্ছেন, বা ছোট ব্যাগ থাকলে সেটা অ্যালাউ করছেন। আর যদি আপনি চান যে ভারী ব্যাগ নিয়ে ঢুকবেন না, সেক্ষেত্রেও কিন্তু ওখানে রেখে দিতে পারেন। আচ্ছা, এইখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, জাস্ট ঢুকেই খানিকটা এগিয়ে এসে এই টিকিট কাউন্টার থেকে 55 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম। এই টিকিটটা হচ্ছে এখান থেকে 12টার সময় একটা ইলেকট্রিক গাড়ি আসবে, সেই গাড়িটা আমাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাবে, আমাদের হেঁটে দেখতে হবে না, যার জন্য আমাদের 55 টাকা ভাড়া পড়লো। আর এটা আপনারা করে নিলে আমার মনে হয় সুবিধা হবে, তাহলে পায়ে আর বেশি হাঁটতে হবে না। ওরা কিন্তু পুরো চিড়িয়াখানাটাকেই কভার করবে এবং 1 ঘন্টার মধ্যে সব কটা জায়গা দেখিয়ে আবার এখানেই এসে ড্রপ করবে। প্রত্যেক
20 মিনিট অন্তর অন্তর এখান থেকে গাড়ি ছাড়ে, মানে গাড়ি যখন আপনি টিকিট কাটবেন ওরা টাইমিং বলে দেবে, সেই টাইমেই কিন্তু আপনি এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। গাড়ি ছাড়বে তার ঠিক সামনেই রয়েছে এখানে অনেকগুলো উলফের এনক্লোজার, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে। সামনে এখানে 4টে, তার পাশে আরও 2-4টে, মানে সবকটাই রোদে এখন আরাম করে ঘুমোচ্ছে। আচ্ছা, এরকম গাড়িতেই যাব আমরা। আমাদের তো 12টার গাড়ি দিয়েছে, 12টার গাড়ি এখনও আসেনি, যদিও 12টা 5 হয়ে গেছে। আর এই যে গাড়িটা, এটাতে হচ্ছে যাদের টিকিটের কোনো টাইম নেই, মানে টিকিট যে কোনো গাড়িতে উঠতে পারবে, সেই গাড়িগুলো মানে সেই টিকিটগুলো এই গাড়িতে উঠতে পারবে, মানে এটা আর কি 12টার গাড়ি নয়। অজগর আসছে তেরে, বড় সাপ এটা, বাপরে বাপ। উপরে আবার একটা বসে আছে গাছের ডালে। শুরু হয়ে গেল আমাদের জু সাফারি। ডান দিকে অনেকগুলো এনক্লোজার ফেলে এখন আমরা যাচ্ছি এগিয়ে, হয়তো এগুলো আমাদেরকে পরে দেখানো হবে, আগে ভেতরের দিক থেকে ঘুরিয়ে আনছে। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, এবং এই পাটনার চিড়িয়াখানা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং বৃহত্তম শহুরে চিড়িয়াখানা, মানে শহরের পরিবেশের মধ্যে এতখানি সবুজে ঘেরা এত সুন্দর চিড়িয়াখানা কিন্তু ভারতবর্ষে খুব কম আছে। বার্মিজ পাইথন, বাপরে ভয়ঙ্কর, এটা মোটা, এটা নড়ছে নড়ছে নড়ছে। একটা অস্ট্রিচ রয়েছে একদম এই সাপের ওখান থেকে বেরিয়েই, এই যে এইটা ছিল সাপের এনক্লোজার, ঠিক তার পাশে বিরাট বড় অস্ট্রিচটা। কচি কাচাদের ভিড় সব। कैसा लग रहा है तुमको? कैसा लग रहा है বলো। এবার আমাদেরকে পাখি দেখানোর জন্য নামানো হয়েছে সামনের জায়গাটাতে। এই যে এই আমার পিছনে রয়েছে, এখান থেকে পাখি দেখতে 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 আমরা এই রাস্তা ধরে এগোবো। দেখি এখানে কি কি পাখি টাখি আছে। এই সিলভার প্রেজেন্ট, বাহ, এই দুটো আছে, বাহ, সো কিউট। সেই মাইসোরের কথা মনে পড়ে গেল। এইবার একটা দারুণ জায়গায় এসেছি, এখানে রয়েছে শিল মাছ। ও ওয়াও ওয়াও, কাম 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 কাম, এ দারুণ লাগছে। তো ভালোই খেলা দেখাচ্ছে একা একা। আরে 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 আরে, এই কি কিউট। আমি এই প্রথম দেখলাম, একদম সামনে চলে এসছে, একদম সামনে চলে এসছে। আরে একদম সামনে চলে এসছে। হ্যাঁ একদম রক জैसा, মুন্ডুটা তো দেখাই যাচ্ছে না। ওয়াও কত বড় এটা, এই এটা তো নিচে গিয়ে দেখতেই হবে। 3টে, কি সুন্দর। এইখানে গন্ডার রয়েছে, গন্ডারের জায়গায় আবার আমাদেরকে নামালো। এই যে দুটো রয়েছে দেখতে পাচ্ছি, এইখানে একটা এইখানে একটা। অনেকের মনে হতে পারে এই যে পিছনের লাইনটা দেখে, মানে আমার ভিডিওতে হয়তো অনেকেই লাইনটা দেখতে পাচ্ছেন যে এই লাইন দিয়ে কি চলে। হ্যাঁ, এটা দিয়ে একটা সময় টয় ট্রেন চলতো এবং সেই জন্যই এই লাইনটা বসানো হয়েছে। এই যে পুরো চিড়িয়াখানা জুড়েই কিন্তু এরকম লাইনটা রয়েছে, কিন্তু 7 বছর এইটা বন্ধ রয়েছে, মানে মেইনটেনেন্সের কাজ চলছে বা কিছু চলছে, এবং কনফার্ম কবে থেকে চালু হবে সেটা বলা যাচ্ছে না। তবে ওনারা আশা করছেন যে নেক্সট ইয়ার থেকে এটা চালু হতে পারে। এইখানে সবচেয়ে মিষ্টি প্রাণী, আমার সবচেয়ে পছন্দের প্রাণী হাতি। এইখানে রয়েছে খজারু 3খানা। জঙ্গলি বিল্লিয়া বহুত পছন্দ হে, কে বলেছিল এই কথাটা, কোন সিনেমায়? জঙ্গলি বিল্লি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, মানে এনক্লোজারের সামনে, কাউন্টার বলছি কেন, এই যে ঘুমাচ্ছে জঙ্গলি বিল্লি। আচ্ছা, এই চিড়িয়াখানার ভিতরে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে সুন্দর লেকটা, এখানে কিন্তু চাইলে আপনারা বোটিং করতে পারেন। বোটিংয়ের ভাড়া আলাদা, 2 জন বোটিং করলে 50 টাকা করে পার হেড, 100 টাকা, 4 জন করলে 120 টাকা একটা বোট। আমাদের এখানের কিন্তু অনেকেই বোটিং করতে চাইছেন,
তারা বোটিং করবার জন্য এখানে নেমে যাবেন, আর যারা করতে চাইছেন না তারা এই গাড়িতে সোজা চলে যাবেন মেন গেটে। যেটা ভালো লাগছে এখানে জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার আর টয়লেটটা রয়েছে। এই যে বোটিং, আমাদেরকে নিয়ে দাদা চলেই যাচ্ছিলেন মেন গেটের দিকে, কিন্তু এই ঝর্ণা পার্কটা এত ইউনিক লাগলো, একটু দাঁড়াতে বললাম 1 মিনিট। পিছনে রয়েছে একটা চাইনিজ ব্যানিয়ান ট্রি, চাইনিজ বট গাছ, আর ঠিক তার পাশে হচ্ছে এই ঝর্ণা পার্কের মেন গেট। ঝর্ণার পার্ক, আর্টিফিশিয়াল ঝর্ণা, আর সেটা দিয়ে একটা পার্ক তৈরি করেছে। কি সুন্দর কনসেপ্টটা! আমার মনে হয় এইরকম জিনিস আমরা এর আগে কখনো কোথাও দেখিনি। এই ঝর্ণা পার্কটা এত সুন্দর, এমনিতেই জল দেখলে তো মনটাই ভালো হয়ে যায়, আর এই ঝর্ণা পার্কটায় এত ভালো লাগছে। সামনেই যে এখানে জলগুলো রয়েছে, ভিড়ও আছে এখানে, প্রচুর মানুষ রয়েছেন। এই যে ও মা, চাইলে আপনি জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবেন, তারও ব্যবস্থা দেখুন কি সুন্দর করে দেওয়া রয়েছে। খুব ফটোজেনিক আর ভীষণ সুন্দর। এই যে সব ফটো তুলছেন। চিড়িয়াখানা থেকে বেরিয়ে নেহেরু পথ ধরে এখন আমরা লাঞ্চ করতে একটা এখানকার বিখ্যাত দোকানে যাচ্ছি। আমরা মিউজিয়ামে আর ঢুকলাম না, কারণ যেহেতু এখন অলরেডি 1:30টা বেজে গেছে। তবে এই মিউজিয়াম সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেবো, পাটনাতে আসলে আপনারা দুটো মিউজিয়াম, মানে পাটনা মিউজিয়াম আর বিহার মিউজিয়াম, দুটোই দেখতে পারেন। তবে নতুন হয়েছে বিহার মিউজিয়াম, বিহার মিউজিয়ামে দেখতে পারেন পুরো মৌর্য সাম্রাজ্য থেকে আর ব্রিটিশ পিরিয়ড অবধি পর প্রত্যেকটা সাম্রাজ্য, মানে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, মধ্যযুগ, তারপরে ইস্ট ইন্ডিয়া পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, এবং তারপরে স্বাধীন ভারতবর্ষের সমস্ত কিছু রাখা রয়েছে একদম ডিটেইলিং। যারা এই মিউজিয়াম সম্পর্কে যারা ডিটেলস জানতে চান বা এই ইতিহাস সম্পর্কে যাদের আগ্রহ আছে, তারা কিন্তু এই মিউজিয়ামগুলি ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আমাদের কলকাতায় আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর এখন আমি আছি পাটনা প্ল্যানেটোরিয়ামের সামনে। কি গ্ল্যামারাস দেখতে এটা! এটা অ্যাকচুয়ালি ইন্দিরা গান্ধী সায়েন্স কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই প্ল্যানেটোরিয়াম। আর আমরা এখন যেখানে লাঞ্চ করতে যাচ্ছি সেটা কিন্তু একেবারেই এই প্ল্যানেটোরিয়ামের উল্টো দিকেই অবস্থিত, মানে এইখানেই আমাদের নামতে হবে একটুখানি ঘুরিয়ে। চলে এসেছি এখন আমরা জু থেকে প্রায় 5 কিলোমিটার দূরে প্ল্যানেটোরিয়ামের একেবারে উল্টো দিকে, এখানকার বিখ্যাত ওল্ড চম্পারন মিট হাউসে। আমি দোকানটির একেবারে সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন সারি দিয়ে এরকম হাঁড়ি রাখা, এবং এই হাঁড়ির মধ্যে কিন্তু মাংসটা রান্না করা হয় একদম ধিমে আঁচে, মানে আঁচও না, মানে গরম ছাইয়ের মধ্যে হাঁড়িটা বসিয়ে রাখা হয় এবং অনেক সময় ধরে এই রান্নাটা করা হয়। প্রত্যেকটি হাঁড়িকে কিন্তু চারিদিক থেকে আঠা দিয়ে আটকানো, এবং মাঝখানে একটি করে ফুটো করা রয়েছে যেখান থেকে মানে ভেপারটা বেরিয়ে যাচ্ছে আর কি। তো এইভাবে এই রান্নাটা করা হয় এইখানে পাটনায় আসলে এটা মানে মাস্ট ট্রাই একটা জিনিস। এখানে সব জায়গায় প্রচুর দোকান আছে চম্পারন মাংসের, কিন্তু এইটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো দোকান, মানে ওল্ড চম্পারন মিট হাউস। সেজন্য আমরা এখানে এলাম, এখন ওপরে গিয়ে বসবো আর এখানের মাংস ট্রাই করবো। চলে এসেছি একদম রেস্টুরেন্ট এরিয়াতে, বসেও পড়েছি। সামনে চলে এসছে মেনু কার্ড। 200 গ্রাম মাটন সাথে ভাত দেবে 300 টাকা, আর 200 গ্রাম চিকেন সাথে ভাত দেবে 170 টাকা। চলে এসেছে আমার মাটন আর ভাত। অসাধারণ লাগছে, মানে মাটনটা না, কালারটা যা হয়েছে আর গ্রেভির টেক্সচারটা হচ্ছে ঠিক এই রকম, এই যে অপূর্ব সুন্দর, মানে দেখেই একটা। আর এটা যেহেতু পুরো মানে ভেপারে হয় এবং সমস্ত কাঁচা মশলা এবং বাটা মশলা দিয়ে হয়, মানে কাঁচা পেঁয়াজ দেয়, কাঁচা রসুন দেয়, মানে এগুলোকে ভাজে না, তার একটা আলাদা ফ্লেভার থাকে। এটা আমি শুনেছি, কিন্তু এবার টেস্ট করে দেখবো। এই স্যালাডটা দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি দিয়েছে। ভাতের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, সরু সরু চালের ভাত দিয়েছে, আর একদম গরম মাটনটা। এইটাই তো চাই দুপুরবেলা, আর কি চাই? মাংস ভাত হয়ে গেলে ব্যাপারটা দারুণ। মাটনের যে ফ্লেভার এত অপূর্ব সুন্দর, আর মাটনটা এত সফট হয়েছে বলার কথা না, মানে একদম খুলে খুলে যাচ্ছে, মানে মানে মাছের মতো খুলে যাচ্ছে মাটনটা। এবং
প্রেশার কুকারে 10টা সিটি দিলেও মাটন এত সফট হয় না, আলাদা কোয়ালিটির মাটন, ভীষণ ভালো লাগছে খেতে, একদম তৃপ্তি করে খাবো। আচ্ছা, ভাত কিন্তু চাইলে আর একটু ভাত ওনারা দেবেন, এক্সট্রা ভাত দেবেন, তার জন্য আমি জানি না আলাদা টাকা লাগবে কি না, লাগলে আমি সেটা বলে দেবো। আমার আর লাগবে না, যথেষ্ট ভাত দিয়েছে। ভালো করে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল এবং টোটাল বিল হয়েছে 500 টাকা। পরে আমি একটা হাফ প্লেট রাইস নিয়েছিলাম যার দাম ছিল 30 টাকা, এবং তারপর ওখান থেকে বেরিয়ে একদম চম্পারন মিট হাউসের সামনে থেকেই আমরা একটা অটো নিয়ে নিয়েছি। এই অটো ধরে এখন আমরা চলে যাচ্ছি পাটনা সাহিব গুরুদুয়ারাতে। এখান থেকে 14 কিলোমিটার দূরে যাওয়ার জন্য অটো ভাড়া আমার পড়ছে 250 টাকা। আচ্ছা, এই ওল্ড চম্পারন মিট হাউসের একেবারে উল্টো দিকেই কিন্তু রয়েছে পাটনা মিউজিয়াম। চাইলে আপনারা এই পাটনা মিউজিয়াম ঘুরে দেখে নিতে পারেন, মানে এর একদিকে প্ল্যানেটোরিয়াম আর একদিকে হচ্ছে পাটনা মিউজিয়াম। এখানে কিন্তু এই দেওয়াল চিত্রটা একটা আলাদা ব্যাপার, মানে সমস্ত দেওয়ালের সব জায়গায় কিন্তু ভীষণ সুন্দর পেন্টিং করে রাখা রয়েছে, যেটা শহরের সৌন্দর্যকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এইবার আমরা যাচ্ছি গঙ্গা পথ বা জেপি গঙ্গা পথ ধরে পাটনা সাহিবের দিকে। আর একদম আমার বাঁ পাশে দেখা যাচ্ছে গঙ্গা নদী। যদিও শীতকালে নদীর জল একেবারেই কম, এই জায়গায় কম, আর একটু আগিয়ে গিয়ে হয়তো আমরা জল বেশি পাবো। তবে এই গঙ্গা নদী কিন্তু এইখানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় পাটলিপুত্র নগর পত্তনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, এবং যেহেতু এই পাটনা সাহিব গঙ্গার একেবারে পাড়েই প্রায় অবস্থিত, সেই জন্য তার সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যায়। ডান দিকটায় পুরো পাটনা শহরটাকে দেখা যাচ্ছে, এখানে একটা কিছু দ্বার রয়েছে, এবং এই যে আমরা ব্রিজটা ধরে যাচ্ছি, এই ব্রিজটাই কিন্তু গঙ্গা পথ বা জেপি গঙ্গা পথ নামে পরিচিত। জেপি মানে হচ্ছে আসলে জয়প্রকাশ নারায়ণনের নামে এই জেপি গঙ্গা পথ এখানে তৈরি করা হয়েছে। এই ব্রিজের নিচে থেকে পুরো গঙ্গা এবং দূরে গঙ্গা নদী দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা তো জেপি গঙ্গা পথ, আর এই ব্রিজটার সামনেই আরেকটা ব্রিজ দেখুন আড়াআড়িভাবে একে ক্রস করেছে ওপর থেকে। এটা কিন্তু গান্ধী সেতু। হাজিপুর যাওয়ার জন্য এই গান্ধী সেতু ব্যবহার করা হয়েছে। গঙ্গা নদীর ওপর দিয়ে এই পথটিকেও তৈরি করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবার জন্য। আর এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, এর নিচে কিন্তু গঙ্গার বিভিন্ন ঘাটগুলি রয়েছে। মানে আমরা সবে পেরিয়ে এলাম লাহোরবা ঘাট, এরপরে আসছে গজঘাট, তো এরকম তলায় তলায় অনেক রকম, এরপর আসবে ভদ্রঘাট, তারপরে নওজার ঘাট, এইরকম ঘাটগুলো কিন্তু রয়েছে। আর এখানে দেখুন ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে এরা, বাপরে, এ তো দেখে মনে হচ্ছে ইতিহাসে পৌঁছে গেলাম। গঙ্গায়ও দেখতে পাচ্ছি অনেকগুলি লঞ্চ দাঁড় করানো রয়েছে। গঙ্গার বুকের ওপর দিয়ে তৈরি এই যে করিডোর, মানে যেটার ওপর থেকে এখন আমরা যাচ্ছি আর কি, পাটনার জেপি গঙ্গা পথ, এটা কিন্তু প্রায় 21-22 কিলোমিটার লম্বা একটা এলিভেটেড করিডোর, এবং এটা এখনও পুরো কমপ্লিট হয়নি। পুরোটা কমপ্লিট হলে এটার দৈর্ঘ্য হবে প্রায় 25 কিলোমিটার। এই করিডোরটার কাজ শুরু হয় 2013-র দিকে আর শেষ হয়েছে 2023 সালের পর, মানে শেষ মানে 2023 সালের পরে খুলে দেওয়া হয়েছে আর কি সাধারণ মানুষের জন্য, কিন্তু এখনও পর্যন্ত এর কাজ চলছে। তবে একটা জিনিস মনে করা হয় যে এই করিডোরটা তৈরি হওয়ার ফলে পাটনার ট্রাফিক ব্যবস্থা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। এই রে, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, ও গড শিট। কারোর ক্ষতি কিছু হয়নি আশা করি। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে খুব জোরে এই গাড়িটাকে, মনে হচ্ছে কেউই তো নেই গাড়ির মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু ওখান থেকে ইউটার্ন করলাম, ওই যেখানটায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গা থেকে ইউটার্ন করে এখন আমরা গুরুদ্বারার দিকে যাচ্ছি। চলে এসেছি পাটনা সাহিবে, এবং পাটনা সাহিবে পা রাখার পরেই বুঝতে পারছি যে এটা এখানকার মানুষদের কাছে কতখানি পবিত্র এবং জনপ্রিয় স্থান, কারণ এখানে প্রচুর মানুষ রয়েছেন। কেন এতখানি জনপ্রিয় এবং পবিত্র সেটা তো আমি বলবোই, তার আগে বলে দিই যে এই জায়গায় কি কি রয়েছে। অফিস রয়েছে, রুম বুকিং কাউন্টার রয়েছে, বাস বুকিং কাউন্টার রয়েছে, শু হাউস রয়েছে, আমার পিছনে ক্লোক রুম রয়েছে, বেডিং রুম রয়েছে, বাথরুম রয়েছে এবং পার্কিং রয়েছে। শু হাউসে অবভিয়াসলি জুতোগুলো রেখে ঢুকতে হবে, এবং
গুরুদ্বারায় ঢোকার জন্য যে নিয়ম, মাথায় অবশ্যই একটা কিছু চাপা দিতে হবে। যদি আপনাদের কাছে ওড়না থাকে তো ভালো, নাহলে ওনারা ওখান থেকে কাপড় দিচ্ছেন, সেটা মাথায় ঢেকে গুরুদ্বারার ভিতরে প্রবেশ করতে হবে। চলুন এবার শু হাউসে জুতো রেখে গুরুদ্বারার ভিতরে প্রবেশ করি। যেটা বলছিলাম যে এই গুরুদ্বারা কেন এত গুরুত্বপূর্ণ, এত পবিত্র এবং আন্তর্জাতিক, তার কারণ হচ্ছে এই গুরুদ্বারা মানে এই পাটনা সাহিবে এইখানে জন্মগ্রহণ করেছিলেন দশম শিখ গুরু গোবিন্দ সিংজি। অ্যাকচুয়ালি গোবিন্দ সিংজি এর বাবা মানে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর সিংজি মানে বিশ্ব শান্তির জন্য এবং তীর্থযাত্রার জন্য, ধর্মপ্রচারের জন্য সারা বিশ্বে ভ্রমণ করতেন। এবং যে সময় উনি পাটনাতে এসেছিলেন, মানে তৎকালীন পাটলিপুত্রতে এসেছিলেন, সেই সময়ে 1666 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এইখানে গুরু গোবিন্দ সিংজি, দশম শিখ গুরু। এবং সেই কারণেই কিন্তু এই জায়গাটি শিখদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এবং শিখদের যে 5টি তখ্ত রয়েছে, মানে তখ্ত কথার মানে হলো সিংহাসন, সারা পৃথিবীতে এই 5টি তখ্তের মধ্যে প্রধান এবং তৃতীয় তখ্ত হলো এই পাটনা সাহিব। সেই জন্য কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের শিখদের কাছে নয়, সমগ্র বিশ্বের সমস্ত শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান। এবং এখানে কিন্তু শুধু ভারতবর্ষ থেকে নয়, ভারতবর্ষ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা সমস্ত জায়গা থেকে ট্যুরিস্টরা আসেন, সমস্ত জায়গা থেকে শিখ ধর্মাবলম্বী মানুষেরা আসেন এই জায়গাকে তাদের পবিত্র ধর্মস্থান বলে মনে করতে। এখানে কিন্তু সেলফি নেওয়া ভীষণভাবে বারণ, তবে আপনি পরিবারের সাথে ছবি তুলতে পারেন। আর গলায় হাত দিয়ে ছবি বা ভিডিও করা যাবে না, সাথে জুতো পরে বা মোজা পরে আসাও একেবারেই বারণ। খুব সুন্দর করে সাজানো সাদা মার্বেল পাথরে। এটা কিন্তু এই নতুন যে আধুনিক রূপটা আপনারা দেখছেন, এটা কিন্তু তৈরি হয়েছে 1950 সালে। তৈরি করেছিলেন পাটিয়ালা রাজা যজবেন্দ্র সিং। এবং এই জায়গাতে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। রুম বুকিংয়ের জন্য ওয়েবসাইট রয়েছে এনাদের, এবং এনাদের রয়েছে লঙ্গরখানা। ঠিক যেরকম লঙ্গরখানা আমরা মণিকরণে দেখেছিলাম, সেইখানে কিন্তু নিঃশুল্ক খাবার দাবারও দেওয়া হয়। আমরা এখন এসেছি এই পাটনা সাহিবের প্রধান একটি জায়গা লঙ্গরখানায়। আর এই জায়গাটি দেখে কিন্তু আমার একেবারে সেই কাসলের মণিকরণের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিঃশুল্কভাবে বসে খেতে পারেন। এবং দিন রাত এনাদের খাবার পরিবেশন করবার জন্য এখানে বেশ কয়েকজন মানুষ রয়েছেন। সেই কারণের জন্য কিন্তু এই গুরুদ্বারা আরও একটি কারণে এখানকার মানুষদের কাছে এবং পর্যটকদের কাছে জনপ্রিয়। আপনারাও যদি পাটনা ঘুরতে আসেন, পাটনা ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায়, তাহলে এখানে বসে খেয়ে যেতে পারেন, বিনামূল্যে খেতে পারেন। আর আপনার যদি ইচ্ছা হয় এখানে কিছু অর্থ সাহায্য করতে পারেন। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেঝেতে এইভাবে বসিয়ে খাওয়ার রীতি কিন্তু ভীষণ আকর্ষণীয় এবং শিক্ষণীয়। এই হচ্ছে এনাদের রসুই ঘর। আর এই এত বড় জায়গাটা হচ্ছে পুরোটাই লঙ্গরখানা। আচ্ছা, এই হচ্ছে এখানকার থালা বাটি সমস্ত রয়েছে। এখান থেকে এই দাদা প্রত্যেকের হাতে হাতে দিচ্ছেন। আর এঁটো যে থালা বাসনগুলো, সেগুলো কিন্তু ধোবার জন্য এইখানে মানে প্রত্যেকে খেয়ে নিজেরাই ধুতে পারেন, অথবা এখানকার মানুষরা আছেন তারাও ধুয়ে দেন। এই যে ধোবার ব্যবস্থা, এটা হচ্ছে পুরো থালা গ্লাস বাটি ধোবার ব্যবস্থা। পাটনা সাহিব থেকে বেরিয়ে এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। আর যাবার পথে একদম পাশেই আরেকটা খুব সুন্দর ছোট্ট গুরুদ্বারা রয়েছে। এই গুরুদ্বারাটির নাম গুরুদ্বারা গোবিন্দ ঘাট, মানে গোবিন্দ ঘাটের পাশে অবস্থিত হওয়ার জন্য এই গুরুদ্বারার নাম এরকম দেওয়া হয়েছে। গুরুদ্বারা মানেই ভীষণ শান্ত একটা জায়গা। আর এই গুরুদ্বারার ঠিক পাশ থেকে এখন আমরা চলে যাচ্ছি সোজা গঙ্গার গোবিন্দ ঘাটের দিকে। अंदर है ऐसे ঘড়িতে এখন সময় ঠিক 4:30। আর এরকম একটা সুন্দর গোধূলি লগ্নে আমরা চলে এসেছি পাটনার সবচেয়ে সুন্দর জায়গা গঙ্গার ঘাটে। এই ঘাটটির নাম হলো কঙ্কন ঘাট বা কঙ্গন ঘাট। আমি গোবিন্দ ঘাট ভাবছিলাম, না, এটা হচ্ছে কঙ্গন ঘাট।
আর এই ঘাট থেকে বা এই একদিকে গঙ্গা মায়ের দর্শন করতে করতে উল্টো দিকে সূর্যাস্ত দেখা সত্যি একটা স্বর্গীয় অনুভূতি। মানে দিনের শেষে এই গঙ্গার ঘাটে এসে একটু না দাঁড়ালে বা না বসলে সারাদিনের ভ্রমণটা যেন ঠিক সম্পূর্ণ হয় না। মানে সারাদিন এই যে এত ছুটোছুটি করে দেখলাম, সব কিছু জায়গা ঘুরলাম, তারপরে এখানে এসেই যেন দিনের আসল উপলব্ধিটা হয় যে সারাদিন ঠিক কী কী দেখলাম, কেমন লাগলো, কতটা শান্তি পেলাম, কী পেলাম, সেই সব কিছু এই গঙ্গার ঘাটে এসে বসে যেন মনের মধ্যে অনুভূত হয়। এবং এখানে কিন্তু সেই বসবার জন্য দারুণ সুন্দর ব্যবস্থাও করে দেওয়া রয়েছে। প্রচুর মানুষ এসেছেন, ছোট ছোট প্রচুর দোকানপাট রয়েছে, ছোট্ট একটা মেলার আবহাওয়া এখানে। সামনে এত যে ভিড় দেখা যাচ্ছে একটা, এইখানে পাঞ্জা লড়াইয়ের প্রতিযোগিতা চলছে। লোকাল মানুষদের এটা একটা মানে মজার সময় কাটানোর বিকেলবেলার দারুণ একটা ব্যাপার। তো বেশ কিছু মানুষ খুব অত্যুৎসাহী হয়ে সেই লড়াই দেখছেন, আর কিছু বাচ্চারা খেলছে নিজেদের মতো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। কিছু খাবারের দোকান রয়েছে, আর এখানে দাঁড়িয়ে দারুণ সুন্দর মিষ্টি একটা গঙ্গার হাওয়া, আর চারপাশের এই রকম ছড়ানো ছেটানো শান্তিপ্রিয় একটা পরিবেশ। আজকের দিনটা যেন দারুণভাবে সম্পূর্ণ হতে চলেছে বলে মনে হচ্ছে। যদিও দিনের এখনও অনেকটা বাকি, সন্ধে থেকে রাত, তবে যাই হোক সূর্য চলে যাওয়ার পর বা সূর্যাস্তের পর তো একটা দিনের শেষই ঘোষণা করা যেতে পারে। তো সেইভাবে আজকের দিনের শেষটা আমরা গঙ্গার ঘাটেই করলাম। उनका उद्धार किया मैया, उनका उद्धार किया, बैठे मंथरा दास ज्ञान प्रकाश भरो। হঠাৎই দেখলাম গঙ্গার ঘাটে একের পর এক মা সরস্বতীর বিসর্জনের জন্য দল আসতে শুরু করেছে। তাদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনার শেষ নেই। নিজেদের মধ্যে গান গাইছে আর সুন্দর করে মাকে বরণ করে বিদায় জানাচ্ছে। বাহ! এখন গঙ্গার পাড় থেকে উঠে একটু রাবড়ি টেস্ট করছি। এখানে গরম গরম রাবড়ি তুলছেন। অসাধারণ, কোনো মিষ্টি মেশানো নেই, শুধু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে এরকম ক্ষীর মতো বানানো হয়েছে। দেখেই লোভ লাগছিল। 30 টাকা একটা ভাঁড়। চিরস্মরণীয় একটা বিকেল কাটিয়ে জেপি গঙ্গা পথ ধরেই আবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে পাড়ি দিলাম। সন্ধেবেলা এই ব্রিজের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। পরদিন সকালে আমরা গয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই গল্প নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। কেমন লাগলো আমাদের পাটনায় বেড়ানোর গল্প? যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 7:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।